ভোল্টেজের, তুমি তো দিনের বেলা এসছো, রাত্রে একদম ঘরে আমরা মোবাইল চার্জ করতে পারি না, এত ডাউন, এত ডাউন। জিজ্ঞেস করো ওই মহিলাকে, জিজ্ঞেস করো। একটা পরিস্থিতি আমাদের সব সময় মনে হচ্ছে এই মুহূর্তেটা। কোনো আত্মীয় বাড়িতে ডাকলে যে আসুন দুদিন ঘুরে যান, দূরে অনেকের মেয়ের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, বিভিন্ন রকম আত্মীয়, তারা বলছে না এখন যাবো না, তোমাদের ওইদিকে খুব বাঘ বেরোচ্ছে, ভয় করবে, রাতের ভিতরে ঘুমোতে পারবো না, কোথায় যাবো। এরকমই সবাই প্রত্যেকের বাড়িতে এরকম ফোন করলেই বলছে, অনেক আত্মীয় বলছে হ্যাঁ এখন যাবো না, তোমাদের ওখানে খুব বাঘ বেরোচ্ছে। মেয়েও তার বাবার বাড়ি আসতে চাইছে না, সে যেখানে তার 16-18 বছর 20 বছর জীবনযাপন করে গেছে, সে এখন বলছে না এখন যাব না, সে আমার শ্বশুর শাশুড়ি জামাই না বলছে, আর তোমাদের ওখানে সব ঘন ঘন বাঘ বেরোচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সেই গ্রামেই, আর আমার এই সোজা বরাবর যে জায়গাগুলোকে দেখছেন নামিয়ে দেওয়া হয়েছে গাছগুলোকে, অ্যাকচুয়ালি এই পথ থেকেই বাঘটা বেরিয়েছিল গ্রামের দিকে। হ্যাঁ হ্যাঁ, একটা সরু লাইন দেখা যাচ্ছে এই বরাবর, তোমার ঠিক মাথা বরাবর বেরিয়ে গেছে। ঠিক ঠিক, এইটা আগে জাল ঘেরে, এর ধারে জাল ঘেরে, আচ্ছা, আবার সে ধারে জাল ঘেরে। ও মানে জায়গাটাকে পুরো বক্সের মতো করে আটকে দিয়েছে। ওকে এর মধ্যেই ছিল। তাহলে কত কষ্টের মধ্যে আজকাল আমরা নদী বল এলাকালো, নদী বল এলাকা লোক, আমরা ঘর তুলে নিয়ে পালাবো, পাকা ঘর যদি বলি আমার না পাকা ঘর নয়, আমার মাটির ঘর। আমার ইদানিংকে টাকা ঢুকেছে, কি ঢুকবে কাঁচা বাড়ি, আমি পাকা বাড়ি করবো, কি ঘর তুলে নিয়ে, আমার জায়গা নেই, কি করবো, সেই জায়গা করতে হবে তো। আমাদের এখানে কোয়াক ডাক্তার যারা আছে প্রাথমিক আমাদের পরিষেবা দেওয়ার জন্য, সেই সব কোয়াক ডাক্তারকে কারুর বাড়িতে কোনো অসুবিধা হলে যদি সন্ধ্যা 7টার পর আমরা ফোন করি, ডাক্তারবাবু আসুন, বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে কেউ, ডাক্তার বলছে আমি দেখো যেতে পারবো না, আর আমার ভয় করে, তোমরা এক কাজ করো আমার চেম্বারে নিয়ে চলে আসো। তখন আমরা কোনো টোটোওয়ালাকে ডাকতে পারি না। এখানে আমাদের প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য টোটো গাড়ি, সেই টোটোওয়ালাকে ডাকলে বলে সন্ধ্যা হয়ে গেছে, আমি কি করবো বলো তো, ওইদিকে যেতে ভয় লাগে। গত 6 জানুয়ারি 2024 মইপিট কোস্টাল থানার অন্তর্গত কিশোরী মোহনপুর এবং শ্রীকান্তপল্লী গ্রামে মাকড়ি নদী পেরিয়ে জঙ্গল থেকে বাঘ গ্রামে ঢুকে পড়ে। টানা 2 দিন গ্রামবাসীদের প্রবল উৎকণ্ঠা বাড়িয়ে এবং বনকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রবল সাহসিকতার ফলে 8ই জানুয়ারি সেই বাঘ আবার পুনরায় জঙ্গলে ফিরে যায়। এই ঘটনার একদম শুরু থেকে শেষ অবধি টোটাল ঘটনার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন গ্রামেরই এই দাদা। তো আমি বেশি কথা বাড়াবো না, তো ঘটনাটা আপনারাই সরাসরি শুনে নিন। সম্ভবত এই প্রথম এই ঘটনার এত পরিষ্কার বিবরণ কেউ জানালো, তো আপনারাই শুনুন, আমি বেশি কথা বাড়াচ্ছি না। যাতায়াত করে বলতে বলতে সার এসে গেছে। নৌকোয় যাওয়ার জন্য যখন যাতায়াত করে তখন বাইরের পায়ের ছাপ দেখতে পায়। নৌকোয় যখন ওরা মালপাট তুলে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, আচ্ছা, ওরা নৌকো রেখে দিয়ে এসছে একদিন আগে। তারপরের দিন সকালে গিয়ে যখন পায়ের ছাপ দেখতে পায়, ওরা তখন আতঙ্কিত হয়ে পড়ে, নিশ্চয়ই বাঘ এসেছে। আচ্ছা, তখন ওরা সেই রাস্তা দিচ্ছে হেঁটে এসে বলে আচ্ছা ষাঁড়টা তো রাস্তার কোলেই ছিল, ষাঁড়টাকে দেখতে পাচ্ছি না কেন? ও টেনে নিয়ে গেছে? হ্যাঁ, মৃত ষাঁড়টা দেখতে পাচ্ছি না কেন? এবার ওরা যখন ওই ষাঁড়টাকে যেখানে ফেলেছে ফলো করে দেখে ষাঁড়টাকে কেউ টেনে নিয়ে গেছে, পায়ের দাগ আছে। ওরা যখন নিরীক্ষণ করে দেখে যে ওটা পায়ে বাঘের, দূর থেকে দেখছে তো বাঘের পায়ের দাগ, তখন ভেবেছে বাঘটা ওই ষাঁড়টাকেই টেনে নিয়ে গেছে। ওরা তখন গ্রামবাসীদের খবর দেয়, পরস্পরকে খবর দেওয়ার পরে কিছু লোকজন জড়ো হয়ে যায়। লোকজন জড়ো হয়ে যাওয়ার পর ওরা সবাই মানে একদম স্থির সিদ্ধান্তে চলে আসে যে বাঘ এসে ষাঁড়টাকে টেনে নিয়ে গেছে। ওরা তখন প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে, লোকাল প্রশাসন আমাদের লোকাল থানা এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে ওরা জানানোর পর ওনারা আসেন। ওনাদের সহযোগিতা নিয়ে গ্রামবাসী কিছু লোকজন গিয়ে যখন 50-60 ফুট ভিতরে একটু গভীর জঙ্গলে গিয়ে দেখে বাঘ ষাঁড়টাকে কিছুটা অংশ খেয়েছে, খাওয়ার পর বাঘটা শুয়ে আছে। তখন হ্যাঁ, ফরেস্টার এবং ফরেস্টের অফিসাররা এবং তাদের যে লোকজন আছে এবং প্রশাসন সবাই শিওর হয়ে গেল বাঘটা এখানে আছে। বাঘটাকে এবার তাড়িয়ে দিতে হবে, কি করবে? ওরা জাল ঘিরেছে, 3 দিক থেকে জাল ঘিরে জলের দিকটা ফাঁকা রেখেছে। বাঘটাকে দাবড় দিলে ও জলের দিকে নেমে চলে যাবে। ওইভাবে ওরা জাল ফাল ঘিরে বাঘটা জলের দিকে না গিয়ে জাস্ট উত্তর দিকে, যেটা আমাদের বৈকুণ্ঠপুর গ্রাম আছে, ওই দিকে জালের উপর দিয়ে জাম দিয়ে চলে আসে। জাম দিয়ে চলে আসার পরে এসে আবার পাশেই জঙ্গলে আবার আশ্রয় নেয়। তখন ফরেস্টার লোকজন এবং গ্রামবাসীরা আরো আতঙ্কিত হয়ে পড়ে, ও রাতে আবার কোন দিকে যাবে? তখন আবার বৈকুণ্ঠপুর জঙ্গলের ধারে আবার ওরা জাল ঘেরে।
জাল ঘিরে দেওয়ার পর ওরা রাত্রে। দাদা এই বৈকুণ্ঠপুর জঙ্গলটা কোন দিকটা? এইটা বৈকুণ্ঠ, এইটা এইটাই বৈকুণ্ঠ চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওরা আবার রাত্রে বৈকুণ্ঠপুর দিকে সাইডে জাল ঘিরে এবং কিশোরী মোহনপুরের সাইডে জাল ঘিরেই থাকলো। আচ্ছা, নতুন করে জাল ঘিরে ওরা রাতে থাকে, আগুন জ্বালিয়ে রাখে বিভিন্ন জায়গায়, ওই টায়ারকে আগুন জ্বালিয়ে। এটা মানে 2 দিন আগের কথা না? হ্যাঁ, না এটা 5-6 দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দিয়ে রাখার পরে বাঘ কিন্তু নদীতে না গিয়ে আবার ওই জালটাকে অতিক্রম করে আবার উত্তর বৈকুণ্ঠপুরের আবার মানে ওই যে গ্রাম লাগোয়া যে নদী বাঁধ আছে, জঙ্গল আছে, ওইটা দিয়ে পরপর উত্তর দিকে আসতে, মানে এই রাস্তা বরাবর গেছে। হ্যাঁ, ওই রাস্তায় কিছুটা এসে জঙ্গলে নেমে তার জাস্ট এই জঙ্গলের ভিতর দিয়ে। আচ্ছা, আপনি যেখানে গিয়েছিলেন নির্দিষ্ট জায়গায় ওখানে গেছে। এইবার সকালে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা নৌকোয় ছিল, উপরেও ছিল, তারা যখন দিনের আলো পরিষ্কার হয়ে যায় তখন তারা ওই বাঘের পায়ের দাগ ছাপ দেখে দেখে তারা আসতে থাকে। আচ্ছা, কিছুটা অন্তর আসছে, আবার তারা জঙ্গলের ভিতর ঢুকে গিয়ে দেখছে বাঘটা গেছে কিনা। আচ্ছা, এইভাবে ওরা শিওর হতে থাকে, পরপর উত্তরে এগিয়ে গেছে বাঘটা, বৈকুণ্ঠপুর 6 নম্বর পাড়ার দিকে চলে এসছে। আচ্ছা, এসে ক্যাম্পঘাট বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে যারা গিয়ে যখন দেখে যে ওখানে বাঘের পায়ের আর কোনো ছাপ নেই, তারা ভেবেছে যে বাঘটা তাহলে ওইদিকে আর অতিক্রম করে যায়নি। সেই জঙ্গলে প্রায় 500 ফুট দূরে এসে, 500-700 ফুট দূরে এসে আবার নেমে দেখলো যে বাঘটা গেছে, এগিয়ে গেছে সামনে। আচ্ছা, সিদ্ধান্ত হয়ে গেল ওই মিডিল জায়গাটা আসবে, অথবা নদীর দিকে যদি পেরিয়ে যায় তার জন্য ওরা নিচে নেমে গেল, জঙ্গলের নিচে নদীর চরে গিয়ে দেখলো যে না, ওদিকে আর পায়ের দাগ নেই, তাহলে ও যায়নি, তাহলে ওই জায়গাটা আছে। ওইটাকে নির্দিষ্ট করে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা জাল নিয়ে 3 দিকে ঘিরলো, এই সামনেটায় না? হ্যাঁ, 3 দিকে ঘিরলো আর জলের দিকে ফাঁকা রাখলো। আচ্ছা, এইভাবে তাদের সমস্ত কর্মীদের দিয়ে কাজ, মানে যেটা হচ্ছে কুইক রেসপন্স টিম, ওদের আসার পরে ওরা জাল ঘিরে প্রায় 3টে বেজে গেছে জাল ঘেরা কমপ্লিট করতে। 2টো করে জাল দিয়েছে, কারণ বাঘটা এর আগে 2টো জাল অতিক্রম করেছে, এই জন্য আরো উঁচু করে, সেটাই সামনের দিকে বলে, আরো উঁচু করে যাতে বাঘটাকে ওই জালের ভিতরে আটকানো যায়, সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে সার্চিং শুরু করার পর সবাই, মানে কিছু যারা ফরেস্ট ডিপার্টমেন্টের অভিজ্ঞ লোক, তারা বুঝতে পেরেছে বাঘটা ওই জঙ্গলের মধ্যে চলাচল করছে, মানে ইতস্তত হচ্ছে এই জঙ্গলে, ওই দিকটাতে, এবং জালের কাছে এসেছিল, এসে দেখলো জাল ঘিরা আছে, ও উত্তরে যেতে পারছে না, দক্ষিণে যেতে পারছে না, পশ্চিমে আসতে পারছে না, ওকে পূর্বে যেতে হবে, নদীর দিকে। হ্যাঁ, পূর্বে তখন জোয়ার জল অনেকটা উঠেছিল, ওই জন্য যেতে পারেনি। রাখার পরে আবার ঠিক 7:25 দিকে আবার ওরা ঠিক তখন জল অনেকটা ভাটা হয়ে নেমে সন্ধ্যার দিকে, হ্যাঁ সন্ধ্যা 7:25 তখন তো বাঘ পেরিয়ে যাচ্ছে কিনা রাত্রি হয়ে গেছে, জলে আর বোঝা যাচ্ছে না। আচ্ছা, এইভাবে আগে ছাগল দিয়ে খাঁচা পাতা হয়, টোপ দেওয়া হয় বাঘকে খাঁচায় ঢোকানো, খবরে দেখছিলাম এটা। হ্যাঁ, কিন্তু বাঘটা বিচলিত হয়ে গেছে, আর ওর খাওয়ার দিকে মানসিকতা নেই, ওর একটা নিজের একটা আতঙ্ক এসে গেছে। তারপরে জেনারেটর দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন ওরা সারা রাত ওই জায়গাটায় ডিউটি করলো। আচ্ছা, সকালে দিনের আলো ফোটার পরে ওরা ছাগলের টোপের কাছে গিয়ে দেখলো যে না, ছাগল সেরকমই আছে, টোপেও আসেনি এবং পায়ের দাগও আশেপাশে নেই। আচ্ছা, তারপর ওরা নদীর চরে নেমে গিয়ে দেখলো যে এক জায়গায় বাঘটা নেমে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে ওরা ওদের বোট নিয়ে নদীতে গেল, গভীর জঙ্গল পাশে গেল, গিয়ে দেখলো যে এক জায়গায় উঠে গেছে বাঘটা। তখন বোঝা গেল বাঘটা চলে গেছে। তারপর তাদের লোকজন এই জঙ্গলের মধ্যে এসে তারা ঢুকলো, ঢুকে চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখলো যে বাঘটা জালের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে জলে নেমে গেছে এবং ওপাশে উঠে চলে গেছে। সেই মুহূর্তের মধ্যে আতঙ্ক কেটে গেছে আমাদের, কিন্তু আতঙ্ক আমাদের এখনো আছে, কারণ আজ থেকে প্রায় 15-20 দিন আগে এইভাবে পায়ের ছাপ আমরা দেখেছি এবং নদী বাঁধের উপরে উঠে এসেছিল। এই বাঁধ, হ্যাঁ, এই নদী বাঁধের উপর আমার, আপনি যেখানে কথা বললেন জাস্ট ওখানে উঠে পাশে নেমেছিল। আচ্ছা, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে তারা সে পায়ের ছাপগুলো দেখেছে এবং সেদিন জঙ্গলে অনুসন্ধান করেছিল তারা, কিছু 2-1 জন গ্রামবাসী এবং ফরেস্টের 8-10 জন অফিসাররা ছিল, গিয়ে তারা পা ধরে 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 দাগ দেখে দেখে গিয়ে দেখলো যে বাঘটা সাঁতার দিয়ে চলে গেছে, ওই বাঘটা স্থায়ী হয়নি। আচ্ছা, কিন্তু এই বাঘটা স্থায়ী হয়েছিল। যাই হোক, তাকে সেইভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা অতি সক্রিয় হয়ে যে কোনো প্রকারে বাঘটাকে এত ঢুকছে কেন দাদা এই সময়টাতে? একটা কারণ বাঘ, আমরা যেটা জানি, বাঘ 2-3টে কারণের জন্য বাঘ এদিক ওদিক চলে আসে। এক হচ্ছে খাদ্যের অভাব হলে, 2 হচ্ছে ওদের প্রজননের ব্যাপারটা থাকে,
যখন পুরুষ বাঘের সংখ্যা একটু বেড়ে যায় তখন স্ত্রী বাঘ খোঁজার জন্য ওরা এদিক ওদিক চলে আসে। আরেকটা হচ্ছে যখন স্ত্রী বাঘ বাচ্চা দেয় সে একটা নিরিবিলি জায়গা খুঁজে নেয়, নিরিবিলি জায়গা বাচ্চাটা দেওয়ার জন্য সেটাও জায়গা খুঁজে। আর প্রথমত কারণ হচ্ছে ওদের খাদ্যের অভাব হলে এবং একটা দ্বীপে বাঘের সংখ্যা বেড়ে গেলে। দ্বিতীয়ত হচ্ছে ওদের প্রজননের সময় যদি পুরুষ বাঘের সংখ্যা বেশি হয়ে যায় তখন স্ত্রী বাঘ জন্য তারা খুঁজে বেড়ায় এবং সেই স্ত্রী বাঘ খুঁজতে গিয়ে তারা তো জানে না যেটা আমরা লোকালয়ের মধ্যে চলে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তারা এইভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে এবার স্ত্রী বাঘের সন্ধানে, সেই হিসাবে লোকালয়ে চলে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন স্ত্রী বাঘ তার বাচ্চা প্রসব করার সময় হয়ে যায়, সে বুঝতে পারে, তখন সে একটা নিরিবিলি জায়গা খুঁজে যাতে তার বাচ্চা সে প্রসব করবে। সেই জন্য তারা নিরিবিলি জায়গা খুঁজতে খুঁজতে চলে আসে নদী পেরিয়ে। তারা মনে করে এদিকে একটা দ্বীপ আছে, জঙ্গল আছে, কিন্তু এখানে যে লোকালয় ওরা বুঝতে পারে না। এইভাবে বাঘ চলে আসে। কিন্তু এইভাবে বাঘ চলে আসলে দিন দিন যেভাবে আতঙ্কিত হয়ে পড়ছি আমরা, কারণ আগে এতটা আমাদের ভয় ছিল না, কারণ বছরে কোথাও এক আধবার আসতো, কোনো বছর আসতো না। কিন্তু দেখছি এই বছরটা যেন একটা নিত্য নৈমিত্য হয়ে গেছে, যে নগেনাবাদে পেরিয়েছে, দেবীপুরে পেরিয়েছে, ভুবনেশ্বরী পেরিয়েছে, মইপিঠে চলে এসছে, এটা রোজগার মতো খবর হয়ে গেছে। কদিন আগে তো মারা গেল একজন। হ্যাঁ, এখানে একজন ওরা মাছ ধরতে গিয়েছিল, অ্যাটাক করেছে, মারা গেছে। মানে বিভিন্ন দিক থেকে আমরা এই নদীর সংলগ্ন এলাকায় যারা বাস করি আমরা খুব আতঙ্কর মধ্যে থাকি, কারণ রাতে আমরা বাড়ি থেকে বেরোতে ভয় করে। মানুষের কারো বাড়িতে বিপদ হলে পাশের বাড়ির লোক হঠাৎ ছুটে আসতে পারে না। গ্রাম বাংলায় তো একজনের বাড়ি বিপদ হলে আরেকজনের বাড়ির লোক এসে সহযোগিতা করে, আসতে চায় না, কারণ সে যে রাতে বেরোবে, জঙ্গল আছে, ঝোপঝাড় আছে, কোথায় কিভাবে বাঘ আছে না আছে, একটা আতঙ্ক এমন হয়ে গেছে। ছেলেরা মাধ্যমিক পরীক্ষার সামনে, ছেলেরা টিউশন নেয়, এখানে রাত্রে করে টিউশন পড়তে যায়, বা অন্যান্য ক্লাসে ছেলে মেয়েরা, নতুন ক্লাস শুরু হয়েছে, বাড়ির গার্ডিয়ান যারা আছে তারাও সন্ধ্যা ছেলেদেরকে টিউশন পাঠাতেও বিব্রত বোধ করে। একটা ভয় এমন বাসা বেঁধে গেছে। আমাদের এখানে কোয়াক ডাক্তার যারা আছে প্রাথমিক আমাদের পরিষেবা দেওয়ার জন্য, সেই সব কোয়াক ডাক্তারকে কারুর বাড়িতে কোনো অসুবিধা হলে যদি সন্ধ্যা 7টার পর আমরা ফোন করি, ডাক্তারবাবু আসুন, বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে কেউ, ডাক্তার বলছে আমি দেখো যেতে পারবো না, আর আমার ভয় করে, তোমরা এক কাজ করো আমার চেম্বারে নিয়ে চলে আসো। তখন আমরা কোনো টোটোওয়ালাকে ডাকতে পারি না। এখানে আমাদের প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য টোটো গাড়ি, সেই টোটোওয়ালাকে ডাকলে বলে সন্ধ্যা হয়ে গেছে, আমি কি করবো বলে, তো ওইদিকে যেতে ভয় লাগে। মানে আমরা এমন একটা এই সভ্য সমাজে, শিক্ষিত সমাজে বাস করেও এমন একটা পরিষেবার মধ্যে আমরা পড়ে আছি, মানে আমরা অনেক যেন পুরাতন দিনের জায়গায় চলে গেছি। এরকম একটা পরিস্থিতি আমাদের সব সময় মনে হচ্ছে এই মুহূর্তেটা। কোনো আত্মীয় বাড়িতে ডাকলে যে আসুন দুদিন ঘুরে যান, দূরে অনেকের মেয়ের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, বিভিন্ন রকম আত্মীয়, তারা বলছে না এখন যাবো না, তোমাদের ওইদিকে খুব বাঘ বেরোচ্ছে, ভয় করবে, রাতে ভিতরে ঘুমোতে পারবো না, কোথায় যাবো। এরকমই সবাই প্রত্যেকের বাড়িতে এরকম ফোন করলেই বলছে, অনেক আত্মীয় বলছে হ্যাঁ এখন যাবো না, তোমাদের ওখানে খুব বাঘ বেরোচ্ছে। মেয়েও তার বাবার বাড়ি আসতে চাইছে না, সে যেখানে তার 16-18 বছর 20 বছর জীবনযাপন করে গেছে, সে এখন বলছে না এখন যাব না, সে আমার শ্বশুর শাশুড়ি জামাই না বলছে, আর তোমাদের ওখানে সব ঘন ঘন বাঘ বেরোচ্ছে। মানে এইরকম একটা আমরা অনেকটা পুরাতন জায়গায়, দিনের যে জায়গায় ফিরে গেছি, এমন একটা মানে মনে হয় কি আবার ঢুকতে পারে। ওটা তো যেভাবে দেখুন, আমরা অনেক আগে বলতাম যে না এসেছে আর আসবে না, ওই বাজি পটকা ফাটিয়েছে, ও ভয় পেয়েছে চলে গেছে, কিন্তু এখন তো দেখছি যেন এটা তাদের একটা বাঘের একটা বিচরণের জায়গা হয়ে গেছে, যাতায়াত, মানে তাদের যেভাবে অন্যান্য বছরের তুলনায় এবছর আসছে, আমার তো মনে হচ্ছে যে আমি আজ বলে দেবো আসবে না বা আমরা আতঙ্কিত নই, কিন্তু দেখা যাবে আজ সন্ধ্যায়ও চলে আসবে। নদী থেকে যে নেমেছে, বাঁধ থেকে যে নেমেছে, ওখানে পায়ের দাগটা আছে এখন। এটা কোন জায়গাটায়? এই সামনে না, সামনে। বলেন যে কয়েকদিন আগে দাদা এখানে বাঘ কোথায় নদীতে, এই অবধিতে যেতে পারবো, সেই অবধি? হ্যাঁ, এগুলো অনেক ঘর আছে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পাশাপাশি কাউকে ডেকে এখানে যে বাঘ নেমে গিয়েছিল, এই যে বাঘটা এসেছিল নদী বাঁধ থেকে, এখানে কোথায় জাম দিয়েছে পায়ের দাগ। জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে দাদা যেভাবে বললো, প্রথম দেখায় দেখলে কেউ বুঝবে না যে এইটা গ্রামের লাগোয়া। এই অংশটা দেখুন অবস্থা, ভাটা চলছে, আর এই বরাবর সোজা বেশ খানিকটা যাওয়ার পরে বড় নদী, তারপরে ওপারে বাঘের জঙ্গল, আর এই দিকটা হচ্ছে গ্রামের বসতি এরিয়া। দাদা যেভাবে বললেন
তার থেকে পরিষ্কার আর কিছু বলার নেই। দিদি একটু বলো না যে কোন দিক থেকে ফার্স্ট ঢুকেছিল, মানে মানে এই রাস্তা তো? আচ্ছা, সেটা কি চিনি না নাম, যাই হোক। ওই হেতালবন যেটা, হ্যাঁ ওই অবধি গেছিলাম। আর ওই যে দাদা বলছিল যে জাল লাফিয়ে দিয়ে বেরিয়েছে, সেটা কোন দিক থেকে? আচ্ছা, মানে শুধু ছাপ দেখা গেছে। আচ্ছা আচ্ছা। আর তো এইটাই তোমার বৈকুণ্ঠপুর, তাই তো? আচ্ছা আচ্ছা, বৈকুণ্ঠপুর 6 নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মেলার মতো আমি তো খবরে দেখে আসলাম, এবার দিনের দিনে তো আসতে পারি না, অনেক দূরে বাড়ি। এবার কোথায় বাড়ি? আমার বাড়ি মধ্যমগ্রাম। মেদিনীপুর। না না, বঙ্গা লাইন মধ্যমগ্রাম। 5-6 ঘন্টা লাগে আসতে। তো সে আজকে আসলাম, তো এসে তো কিছুই দেখলাম না। নেটে আমাকে একজন দেখাচ্ছিল যে এই সাইড দিয়ে ঢুকেছে, এই সাইড দিয়ে এসে ওই সাইড দিয়ে তাই দিদিকে জিজ্ঞেস করছিলাম, দিদি একটুখানি বলো ঘটনাটা। দিদি বললো সংক্ষেপে। তাই আজকে আবার আরেক জায়গায় বাঘ ঢুকেছে, ওই জঙ্গল নালার ওখানে, তা শুনলাম এপারে কালকে, আজকে